দর্শক ২৪ ঘন্টা যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন, আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। আমরা এই অনুষ্ঠানের সচরাচর কথা বলি রাজনীতির নানাবিধ বিষয় নিয়ে। বিদায়ী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, তার বিচার নিয়ে নানামুখী বিশ্লেষণ চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি বিচারের আওতামুক্ত থাকতে পারেন, অপরপক্ষে বিরোধী পক্ষ এবং আরও অনেকেই দাবি তুলেছেন যে তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের আগে তার যে অপরাধ, সেই অপরাধে মামলাও রয়েছে, সেক্ষেত্রে তার বিচার হতে পারে কিনা। জানা যাচ্ছে তিনি বিদেশ চলে যাবেন, সেটি নিয়ে কথা বলতে চাই আমরা। বিরোধী দল নানা রকমের তর্জন গর্জন করছেন, সরকার পতন, নতুন ফ্যাসিবাদের জন্ম, নানান ইস্যু, সেসব নিয়ে কথা বলবো আমরা। এর বিপরীতে সরকারি দল তাদের মতো করে নিয়োগ করছেন এবং সেই নিয়োগের একটা বড় অংশ জুড়েই চুক্তিভিত্তিক এবং দলীয় নিয়োগ, সেটি নিয়েও নানামুখী আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন বিএনপির সময় বিএনপির লোকজনের নিয়োগ পাবে, সেটি স্বাভাবিক। আবার বিএনপির যোগ্যতম মানুষটা নিয়োগ পাচ্ছেন কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। সেসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। স্বাগত আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন ডাক্তার তাজনুভা জামিন, সংগঠক অল্টারনেটিভস। ডাক্তার জাবিন, আপনাকেও স্বাগত। ডাক্তার জাবিন, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, বিশেষ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে যে আলোচনা, এবং ওনার পদত্যাগ করারই কথা ছিল, সেটা বরং পরে করেছে অনেকে বলছেন। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে ইন্টেরিমের সময়েও এই আলোচনা যখন হতো, তখন বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হতো এই রাষ্ট্রপতি, বিদ্যমান রাষ্ট্রপতি, বিদ্যমান সংবিধান, তারাও তাই তো অন্তর্বর্তী সরকারের সবাই শপথ নিয়েছে, ফলে সেটি তো এক ধরনের বৈধতা দেয়। এখন তার গ্রেপ্তার বিচার দাবি করছে বিরোধী দল, তিনি যেন বিদেশ চলে যেতে না পারেন সেই দাবি উঠেছে। আর উনি বলছেন যে উনি বিদেশ যাত্রা করবেন তার চিকিৎসার জন্য, সিএমএইচে তার চিকিৎসা চলছে। ফলে এই যদি চিকিৎসার জন্য যদি শাহাবুদ্দিন সাহেব বিদেশ যান, সেটি তার দেশ ত্যাগের যাত্রা হতে পারে, এরকম কোনো শঙ্কা করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। আমাদের আসলে জুলাইয়ের পরপরই এই রাষ্ট্রপতি ইস্যুতে মোটামুটি সব পক্ষই খুব সরব ছিল। আমরা নিজেরাও লাগাতারভাবে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ এবং তাকে সরানোর এবং তার মাধ্যমে যে এই সংবিধানকে ধরে রাখা, এটার বিরোধিতা আমরা করেছিলাম। কিন্তু আসলে এখন রাগঢাক করে বলার কোনো সুযোগ নাই, এটা একদম স্পষ্ট গত 2 বছরে যে ওনাকে আসলে রাখা হয়েছে। ওনাকে এটা আপনি নেগোসিয়েশন বলেন বা এক ধরনের আয়োজন বলেন, একটা সমঝোতা যেটার নামই আমরা দেই, ওনাকে কিন্তু রাখা হয়েছে। ওনাকে কিন্তু একটা টোকাও কেউ দিতে যাতে না পারে, সব ধরনের প্রতিবাদ, সমালোচনা সব কিছুর বিপরীতে গিয়ে কিন্তু তাকে রাখা হয়েছে। এবং আমাদের রাখা হয়েছে বলতে তার অধীনে শপথ নেয়া, এই যে এটাকে আমি এক ধরনের একটা ট্র্যাপই বলবো, 5ই আগস্টের পরপর এইটাতে যে ফেলা হয়েছে, এবং সেটাই কিন্তু পুরা 2 বছর ধরে কিন্তু হ্যাঁ এটা চলেছে যে আপনারা কেন তার অধীনে শপথ নিলেন, আপনারা কেন শহীদ মিনারে, মানে নতুনদের উদ্দেশ্যে, আপনারা কেন শহীদ মিনারে শপথ নিলেন না, আপনারা বিপ্লবী সরকার কেন গঠন করলেন না, কেন আপনারা সংবিধানের ভিতরে ঢুকলেন। সো এই জায়গাটা যাতে তারা ইউজ করতে পারে, সো বিএনপি সবসময় এই জিনিসটা গত 2 বছর ধরে ধারাবাহিকভাবে ব্যবহার করেছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে রাষ্ট্রপতির বিচারের পরও মানে তাদেরকে হেল্প করেছে, সহযোগিতা করেছে। সো এখানে আসলে রাগঢাকের কিছু নাই যে বিএনপি রাষ্ট্রপতি থেকে সব ধরনের যা যা সংবিধান মানে ওই পুরনো সংবিধানের অধীনে থাকার জন্য যেভাবে রাষ্ট্রপতিকে ব্যবহার করা যায় সেভাবে ব্যবহার করেছে, এবং রাষ্ট্রপতিও সেটাতে হাতে হাঁ মিলিয়েছে। এবং সেটার এমনও তো হতে পারে রাষ্ট্রপতিও বিএনপিকে ব্যবহার করেছে। আপাত দৃষ্টি সেটআপে সেটা মনে হয় না, কারণ সে দুর্বল। হ্যাঁ, কারণ রাষ্ট্রপতির থাকা অবস্থায়, এখন আমি বিচারের প্রসঙ্গে আসি বা আপনার বিদেশ যেটা বললেন চলে যাওয়া, সে বিদেশ চলে যাবে। আমার কাছে মনে হয় এটা আমার একদম ব্যক্তিগত একটা অবজারভেশন বা অ্যানালাইসিস, যে তাকে যেতে দেওয়া হবে, যেভাবে তাকে গুলশানের বাসায় পাঠানো হলো এবং তাকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে। সে পেনশন পাবে 90,000 টাকা, সে 6 মাস পর্যন্ত প্রোটোকল পাবে এসএসএফ এবং পুলিশের। সো এগুলা কিন্তু কি বার্তা দেয় যে উই আর টেকিং কেয়ার অফ হিম, এই টাইপের একটা সরকারের পক্ষ থেকে। এবং বিচার যে চাওয়া হচ্ছে, বিরোধী দলের 2-1টা দল যারা বিচার চেয়েছেন, সবাই বলেছে যে
51 আর্টিকেল অনুযায়ী তার দায় মুক্তির একটা রাষ্ট্রপতির ব্যাপার আছে, যে সে রাষ্ট্রপতি শপথ নেওয়া থেকে থাকাকালীন। পদত্যাগ করা পর্যন্ত তার কোনো বিচার হবে না। কিন্তু আমরা তো জানি যে এই রাষ্ট্রপতি পদটা আওয়ামী লীগ একটা মানে একটা পুতুলের মতো আসলে বসাতো, যে ওকে যা বলা হতো তাই করা হতো, এবং সে দুদকে ছিল 2011 থেকে পরবর্তী সময় সে দুদকে ছিল। আমরা জানি যে গত মানে এটা শুধু 17 আওয়ামী লীগ কেন, বাংলাদেশে তো সম্ভবত 90 পরবর্তী এটা যেহেতু এই 17 বছরে আওয়ামী লীগের যে স্বৈর শাসন আমরা দেখেছি, এবং যে কালো অধ্যায়ে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের মাধ্যমে প্রবেশ করেছে, এবং যেটা থেকে মুক্তি আমরা অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে বের হতে পেরেছি, সেটা অবশ্যই আলাদা করে আসলে বলার উল্লেখ রাখে। করার মতো। এবং তার সংশ্লিষ্টতা ইসলামী ব্যাংকের মাধ্যমে এসালমের সাথে তার যে সংশ্লিষ্টতা, এবং যে এসালমের মাধ্যমে প্রায় 1 লাখ কোটি টাকার মতো অর্থ পাচার হয়েছে, সো এগুলো কিন্তু সবই জাতীয় ইস্যু। এবং একজন তাকে যদি এখন তো সে আর রাষ্ট্রপতি না, সে রাষ্ট্রপতি থাকা অবস্থায় একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এবং ওই সময় আওয়ামী লীগ দল হিসেবে বা হাসিনার নির্দেশে নির্বিচারে মানুষ মারা গিয়েছে। সে তো তখন কোনো পদক্ষেপ নেয় নাই, সে এগুলাতে নিশ্চুপ ছিল। এবং এর আগে পরে এখন যেহেতু সে রাষ্ট্রপতি নাই, তাহলে একজন নাগরিক হিসেবে কেন তার বিচার হবে না? হ্যাঁ, আমি আপনি যদি একই অপরাধ করে থাকি, তাহলে আমার আপনার তো বিচার হবে। তাহলে এখন তো সে আমার আপনার মতো একজন নাগরিক, তাহলে কেন তার বিচার হবে না? এবং এই যে নেগোসিয়েশনের কথা আমি বলছি, যে এই তাকে ব্যবহার করে এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে বিএনপি আমাদেরকে ওই ব্যাকওয়ার্ডে নিয়ে গেছে, এবং নতুনদের কোনো ধরনের সাংগঠনিক ক্ষমতা বা অভিজ্ঞতা বা রাষ্ট্র পরিচালনার এসব মারপেচ জানা ছিল না। মানে ওই মুহূর্তটা, মানে হাসিনা পালানোর পর এত বড় মানে দানবীয় সিচুয়েশনটা একটা কিভাবে হ্যান্ডেল করবে, এটার কোনো অভিজ্ঞতা ছিল না। আপনাকে সো একটু- এটার একটা বড় একটা সুযোগ পুরনো অভিজ্ঞরা নিয়েছে এই রাষ্ট্রপতিকে ব্যবহার করে। সো এখন আসলে সেটা জারি রাখছে, যে নেগোসিয়েশনটা যখন ডিলটা যখন হয়ে গেছে, এখন বিএনপির পক্ষ থেকে বা সরকারের এবং পক্ষ অন্যদেরকে থেকে এটা হজম করতে হচ্ছে, হজম করতে বাধ্য করা, সেখানে আর কোনো পথ তারা দেখাচ্ছে না। জিয়াউদ্দিন বাসিত, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে প্রায় 3.5 বছর তিনি এই পদে ছিলেন, তাকে হঠাৎ করে সরানোই বা কেন হলো, আবার তাকে এতদিন রাখাই বা কেন হলো, এবং তার বিচারের যে দাবি উঠছে, বিশেষ করে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যাখ্যা দিচ্ছেন যে রাষ্ট্রপতির আসলে বিচার করা যাবে না, বা ওনার ফৌজদারি অপরাধের বিচার করা যাবে না। আইনমন্ত্রী বলছেন যে তার অভিযোগ আমলে নেওয়া হবে কিনা সেটি সরকার যাচাই বাছাই করছে। তিনি বিদেশ গিয়ে না ফিরলেও তার আমলে অভিযোগ যদি আমলে নেওয়া যায় তখন কি করার থাকবে, এরকম নানা প্রশ্ন। আসলে আপনারা কি রাষ্ট্রপতিকে কেবলই ব্যবহার করলেন, করে অন্যদেরকে, বিশেষ করে নতুন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎকালীন বা এখনকার এনসিপি বা জামাত, তাদেরকে কি এক প্রকার ধোঁকা দিলেন, নাকি যেটা করা হচ্ছে সেটা রাষ্ট্রপতি নামক পদ বা প্রতিষ্ঠানকে সম্মান শ্রদ্ধা দেখেই আপনারা করছেন কেবল? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার সহ-আলোচক এবং যমুনা টেলিভিশনের সামনে বসে যারা আমাদের লাইভ টক শো দেখছেন, সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন, আমি চলে যাই রাষ্ট্রপতি ইস্যু। আপনি যদি ধোঁকা যে শব্দটা বলেছেন, সেটা তো আমি মনে করব যে যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে যখন রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়েছিল, তখনই তো সারা বাংলাদেশের মানুষের সাথে ধোঁকা দিয়েছে বলে আমি মনে করছি। যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ যখন এই আন্দোলনের ডাকে এসে একটা অভ্যুত্থান ঘটিয়েছে, ঘটানোর পরে সাধারণ মানুষকে তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের তখনকার সমন্বয়করা ধোঁকা দিয়েছে। তারা কেন যাবে রাষ্ট্রপতির কাছে? সকল মিলে, সকল রাজনৈতিক দল মিলে, ক্যান্টনমেন্টেও গেছে। হ্যাঁ, সকল রাজনৈতিক ক্যান্টনমেন্টে তো মিলিটারি, যেহেতু আপনার সেনাবাহিনীর প্রধান আপনার প্রেস কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টা যখন উপস্থাপন করেছেন, সেই ক্ষেত্রে ওনাদের স্টিয়ারিংটা কার হাতে ছিল? স্টিয়ারিংটা ওই সমন্বয়কদের হাতেই ছিল তখনকার সময়। বর্তমানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে কিন্তু স্টিয়ারিং ছিল। যদি স্টিয়ারিং না থাকতো, তাহলে কিন্তু তারা নিজেদের মতো করে আপনার অ্যাডভাইজারি যে প্যানেলটা হয়েছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, আপনি দেখুন ম্যাক্সিমাম তাদের মতো করেই হয়েছে, এবং তারা নিজেরাও সংযুক্ত ছিল। ওইখান থেকেই তো গলদ শুরু হয়েছে। রাষ্ট্রপতির বিষয়টার বিতর্ক জন্ম দিয়েছে তো ওই জায়গা থেকে। এবং এরপর আমি শপথ নিলাম, পরবর্তীতে আমি আবার রাষ্ট্রপতিকে চাই না। এখন আমি তো বর্তমান দেখলাম বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের যে বক্তব্য এবং তার 5 আগস্ট পরবর্তী বক্তব্যের সাথে কোনো মিল নেই।
এবং এটা আপনি যে শব্দটা ইউজ করেছেন আমি মনে করছি ওরাই বারবার ধোঁকা দিচ্ছে এবং সাধারণ মানুষকে রাজনৈতিক দলে জয়েন করার পরেও সাধারণ মানুষকে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা দিয়ে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু আপনি চাইলে এই কয়দিনে কিন্তু ঘটেনি, এটার ইতিহাস কিন্তু অনেক পুরাতন। 17 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা যদি আরও বাংলাদেশে ক্ষমতায় থাকে তার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার, মানুষের বেসিক নিডসগুলো মানুষ ফিরে পাবে না, কথা বলার স্বাধীনতা পাবে না, চলাফেরার স্বাধীনতা পাবে না, বিশেষ করে বিরোধী মতের যে রাজনৈতিক দল আছে তারা তাদের কথা বলতে পারবে না এবং সত্যের পথে দাঁড়াতে পারবে না। বিধায়ী সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে একটা আন্দোলনকে বেগবান করতে হবে এবং এটা সকল রাজনৈতিক দল মিলে, যারা এখন এনসিপি করছে তার তখন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, যারা এখন জামাত আছে তাদের অংশগ্রহণ ছিল তখনকার আন্দোলনে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সংগঠন স্বতঃস্ফূর্তভাবে 17 বছর রাজনীতি করে গেছে। কিন্তু কোন ধরনের এগ্রিমেন্ট বা সমঝোতা, যেটার কথা ডাক্তার তাজমুল জাবিন বলছিলেন যে একটা সেটেলমেন্ট, সেটাকে আসলে রাষ্ট্রপতির সঙ্গে হয়েছে যে এই চুক্তি, এই শর্ত, আপনাকে আমরা সেফ এক্সিট দেব, আপনি আমাদেরকে বিপদে ফেলবেন না। এটা তো রাজনৈতিক বক্তব্য হতেই পারে, এটা বিরোধী দলের অনেকে অনেক প্রশ্ন রেজ করতে পারে। বেসিক যেটা সেটা রিয়েল ফ্যাক্ট সেটা আমাদেরকে দেখতে হবে। উনি পদত্যাগ করেছেন, উনি চিকিৎসাধীন আছেন, ওনার দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে, উনি কিন্তু আপনার পদত্যাগে কি কোনো চাপ প্রয়োগ করা হয়েছে বলে আপনার মনে হচ্ছে? ওনাকে তো আমি বললাম না, ওনার থাকাটাই তো শুরু করেছিল যারা এখন রাষ্ট্রপতি ব্যাপারে অনেকগুলো কথা বলছে, তখনই তাদেরই তো দায়ভার, এটা আমি মনে করছি তাদের দায়ভার নেওয়া উচিত, কারণ তারা মূল স্টিয়ারিংয়ে ছিল এবং তারা যেভাবে চেয়েছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু সেভাবেই হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন। ফলে আসিফ নাহিদ যেহেতু রাষ্ট্রপতিকে তখন সরায় নাই, ফলে এখন সালাউদ্দিন সাহেব তারেক রহমান এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। না, রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা না, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার কার্যকালে যদি সে কোনো ধরনের অন্যায় বা কিছু করে থাকে বা তার দায় মুক্তি, সেটা অবশ্যই আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আছে। এবং কিন্তু রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করার পরে পরবর্তী সময়ে তার দোষ ত্রুটি বা তার রাষ্ট্রপতি হওয়ার বিগত, আপনি কিন্তু রাষ্ট্রপতির কার্যকালের সময় কোনো ইস্যু নিয়ে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আপনি এই স্টেপ নিতে পারছেন না, কিন্তু তার আগের সময় অথবা তার পরবর্তী সময়ে যদি রাষ্ট্রবিরোধী বা কোনো মামলা থেকে থাকে ফৌজদারি বা মানবতা বিরোধী, তখন অবশ্যই রাষ্ট্র আপনার এটা নিয়ে কাজ করবে এবং বর্তমান সরকার এটা কিন্তু সব জায়গায় বলা আছে। কিন্তু কার্যকাল ছাড়া থাকা অবস্থায় আপনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে উনি তো রাষ্ট্রপতি ছিল, উনি চাইলে অনেক স্টেপ নিতে গ্রহণ করতে পারতো। আসলে কি পারতেন? আমাদের রাষ্ট্রপতিরা, আমাদের সরকার যে ব্যবস্থায় চলে, ধরেন শেখ হাসিনা পুলিশকে বলছে যে আপনি গুলি করেন, যে উনি চাইলে অনেক কিছু করতে পারবে, কিন্তু আমাদের নির্বাহী ক্ষমতা তো সকল কিছু তখনকার ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে ছিল এবং 1% স্টেট ছিল শেখ হাসিনা। এই কারণে ওই সময়টুকুতে আপনার ওই আমলের টুকুতে আপনি চাইলে রাষ্ট্রপতি কি করতে পারবে না পারবে, এবং রাষ্ট্রপতি এই দেশের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য। এখনো কি কোনো পরিবর্তন হয়েছে বাসের ধরেন রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রে যদি বলি? দেখুন, রাষ্ট্রপতির কাজগুলো, অ্যাসাইনমেন্টগুলো, রাষ্ট্রপতির সর্বাধিনায়ক সকল কিছুর ঊর্ধ্বে রাষ্ট্রপতি একটা দেশের মানুষের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, এবং আমাদেরকে সেটা মেনে চলতে হবে। রাষ্ট্রপতি কোন বিষয়টা সিদ্ধান্ত দিয়েছে না দিয়েছে সেটা তো সরকার এবং রাষ্ট্রপতির বিষয়, আলোচিত বিষয়, এবং সেটা ফলপ্রসূ হবে কি হবে না, এবং রাষ্ট্রপতি কোনো ধরনের অধ্যাদেশ জারি করবে কি করবে না, সেটা যদি রাষ্ট্রপতি মনে করে না এটা আমি করবো না, এটা জনবিরোধী, তাহলে রাষ্ট্রপতি করবে না, এটা তো রাষ্ট্রপতির ব্যাপার। কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রী আমাদের নির্বাহী ক্ষমতার মালিক, সেই ক্ষেত্রে এবং জনগণের সাথে প্রধানমন্ত্রীর ব্রিজটা সবচেয়ে সহজ, এবং জনগণের সাথে আপনার যেই পার্লামেন্ট মেম্বাররা আছে এদের ব্রিজটা হচ্ছে সহজ। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রাষ্ট্রপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে যেই কোনো ধরনের গ্রহণযোগ্য বক্তব্য গ্রহণ করায় পার্লামেন্ট, সংসদ এবং রাষ্ট্রপতির মধ্যে গঠিত হয়, এবং সেটার প্রেক্ষিতে রাষ্ট্রপতি উনি কি আসলে বিদেশ চলে যাচ্ছে বাসে? আপনারা কি জানেন না? বা আপনার অ্যানালাইসিস কি? আমার ব্যক্তিগত মত, যদি উনি কি বিদেশ যাবে কি যাবে না, কিছুদিন আগে চিকিৎসার জন্য লন্ডন এটা আমরা জানি, সবাই জানি উনি লন্ডনে গিয়েছে, লন্ডন থেকে এসেই উনি পদত্যাগ করেছে, আমরা সবাই জানি। একজন মানুষ কি করবে না করবে সেটা তো শুধু তার ভিতরেই থাকবে। আমি যদি অ্যানালাইসিস করতে পারবো, আমি অ্যাজাম্পশন করতে পারবো, হাইপোথেটিক্যালি অনেক কথা আমি বলতে পারবো, কিন্তু উনি কি করবে ইটস আপ টু হিম। আমি তো তার মনের মধ্যে গিয়ে বসবাস করছি না। আপনি কি আমার মনের মধ্যে বসবাস করছেন নাকি আমি আপনার মনের মধ্যে আমরা অ্যাজিউম করতে পারি, আমাদের অ্যাজাম্পশন অনেক ধরনের হতে পারে। আমাদের তো রাষ্ট্রপতি চুপ, মানে শাহাবুদ্দিন চুপ্পু, ওনার ব্যাপারে তো আমাদের অনেক কমেন্টস থাকতেই পারে, এবং সেইটাকে যথোপযুক্ত হবে কিনা এবং সত্য আছে কিনা এবং ওনার সাথে মিল আছে সেটা আমি বলতে পারছি না। একটা বিরতি নিয়ে খেলে আপনাকে আরেকটা ছোট্ট করে বলেন যে ওনার পদত্যাগের সঙ্গে লন্ডন যাওয়ার কোনো সম্পর্ক আছে আদৌ? মানে লন্ডনকে আমাদের রাজনীতি এখনো নিয়ন্ত্রণ করে? বাংলাদেশের রাজনীতি তো কখনো লন্ডন বা কোনো দেশ নিয়ন্ত্রণ করেনি। আচ্ছা, আমরা তো বিএনপির স্লোগান কি?
কোনো দেশই নেই, সবার আগে বাংলাদেশ। সেই জায়গায় অন্য কোনো জায়গা থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করবে বর্তমান সরকার অবশ্যই এটা হতে দেবে না। তার মানে অন্য কোনো দলের সঙ্গেও কোনো দেশের রাষ্ট্রদূতের বৈঠক বা সভা বা প্রকাশ্য বৈঠক সেটিও নিশ্চয়ই বড় ফ্যাক্টর হবে না বিএনপির কাছে। ডেফিনেটলি যদি রাষ্ট্রবিরোধী কোনো ধরনের বিষয় চলে আসে, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের ক্ষতি সাধন হচ্ছে এরকম কোনো বিষয়ে চলে আসে, তো অবশ্যই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমরা একটা বিরতি নিই, দর্শক বিরতির পর ফিরছি, তখন আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হবেন। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। সাইফ, আমরা বিদায়ী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন তিনি দায়মুক্ত কিনা সেই প্রসঙ্গে কথা বলছিলাম, এবং তাজনুবা জাবিন যেটি বলছিলেন যে তার অ্যানালাইসিস যে তিনি হয়তো চিকিৎসার নাম করে বিদেশ চলে যাবেন, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হলেও হতে পারে, এটা তার নিজের পূর্বাভাস। আর আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি নেতা জিয়াউদ্দিন বাসিত তিনি বলছিলেন যে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রপতিকে বৈধতা দেওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে শুরু করেছিলেন ওই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন শুরুতে, তারা সেই বৈঠক করেই বঙ্গভবনে গিয়ে। আপনার অ্যানালাইসিস কি, এই রাষ্ট্রপতি আসলে দায়মুক্ত কিনা, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওনার ভবিষ্যৎ কি, উনি কি দেশে থাকবেন, বিচারের মুখোমুখি হবেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছেন সেই প্রক্রিয়ায় তিনি নিরাপদেই থাকবেন? ধন্যবাদ আপনাকে, আমার সহলোচক এবং যে টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রপতির কোনো দায়মুক্তির সুযোগ নেই আসলে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলাদা সখ্যতা, আলাদা প্রেম ভালোবাসা থাকতে পারে, সেটা আসলে আমাদের জনগণের এটা দেখার বিষয় না। সে কীভাবে দায়মুক্তি দিয়ে দিচ্ছে সেটা আসলে তার ব্যাপার। জনগণের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে অবশ্যই তার বিচারের জায়গা নিশ্চিত করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। তাকে এই চিকিৎসার নাম করে বিদেশে পাঠিয়ে এই আনন্দ ফুর্তি করার আসলে দিদার কোনো সুযোগ নেই। তার এরকম অনেক মানুষকে হয়তো পার করে দিতে চায়, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ, আমরা যারা কাজ করছি, এবং আমি মনে করি যে বিএনপিরও একটা বড় অংশ, বিশেষ করে ভাইদের মতো যারা তরুণ মানুষরা যারা আছেন, তারা তো জুলাইকে ধারণ করে। তারা কোনোভাবে চাইবে না এরকম একটা লোক যে কিনা আওয়ামী লীগের সময় আমরা তো দেখেছি যে তারেক রহমানকে খাম্বা তারেক বলে অভিহিত করেছেন। আমরা এই চুপ্পুকেই দেখেছি যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের চর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি যে সময় দুদকের চেয়ারম্যান ছিলেন, সে সময় মেম্বার ছিলেন, সে সময় আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলা কিভাবে গ্রেফতার করা হয়েছে, তার দীর্ঘ কারাবরণ, এবং কিভাবে এছাড়াও তিনি যেসব দায়িত্বশীল জায়গায় ছিলেন, হাসিনাকে অনেক দায়মুক্তি দিয়েছেন, পদ্মা সেতু রিলেটেড করাপশন, তারপরে এরকম অনেকগুলো বিষয় আমরা দেখেছি তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তো এই মানুষকে যখন মানে এই লোক চাটতে চাটতে যখন হাসিনাকে মানে সর্বোচ্চ লেভেলের জায়গাটা দিচ্ছিলেন, তখন আমরা দেখলাম তাকে বসানো হয়েছে, এবং বসানোর পর তো তার তো ঘটনার শেষ নেই। এবং জুলাই অভ্যুত্থানের সময়েও তার ভূমিকা কিন্তু ন্যাক্কারজনক। সেই সময় তিনি চাইলে একটা ভূমিকা রাখতে পারতেন, তিনি সেটা রাখেননি। এবং আমি আসলে কি পারতেন, আমাদের বিদ্যমান শাসন ব্যবস্থায় পারেন, তার একটা তো স্ট্যান্ড নেওয়ার অবস্থা আসলে রাষ্ট্রপতির জায়গাটা বাংলাদেশে আসলে সেভাবে ফাংশনেবল হয় না, কিন্তু তারপরে তো একটা তো স্ট্যান্ড নেওয়ার একটা সুযোগ ছিল। আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের শুরুর দিকে তার কাছে কিন্তু আলোচনা করার জন্য আমাদের তরুণ যারা ছাত্রনেতারা ছিলেন তারা গিয়েছেন, বসেছেন বা চেষ্টা করেছেন, কিন্তু তিনি কিন্তু সেগুলো আমলে নেয়নি। তো আমার সমালোচক হয়তো বলেছেন যে এই দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সরি টু সে, এটার দায় আমি বলবো যে জনাব তারেক রহমান, যিনি বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, সালাউদ্দিন আহমেদ, ওনাদের দায় এটার উপরে বেশি। কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা একটা গ্রুপ কলের ভিডিও স্ক্রিনশট আপনারা দেখেছেন হয়তো, সেখানে তারেক রহমানের সাথে নাহিদ ইসলাম, আসিফ, ওনারা কিন্তু বসেছিলেন, এবং বসার উদ্দেশ্য এটাই ছিল যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদেরকে একসাথে বসিয়ে তাদের সকলের একটা সম্মিলিত সিদ্ধান্তকে সামনের দিকে নিয়ে যাওয়াটা ছিল মেইন প্রয়াস। কারণ সে সময় যদি আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে আগাতাম, সে সময় কিন্তু আরও রক্তপাত ঘটতো, এবং সেখানে অন্য ভিন্ন শক্তিগুলো সেখানে একটা সুযোগ পাওয়ার সুবিধা ছিল। তো যখন জনাব তারেক রহমান জাতীয় সরকারকে না করেছে, চুপ্পুর অপসারণ থেকে শুরু করে এই জায়গাগুলোকে না করে দিয়েছে, বরং তারা বলেছে একটা ইন্ট্রিম গভর্নমেন্টের মডেল, সেই মডেল অনুসারে তখন যে সাংবিধানিক জটিলতার জায়গাটা ছিল সেখানে তখন চুপ্পুর কাছে যে সব মানে আপনারা যখন বারবার বলেন যে তাহলে কেন শপথ পাঠ করেছেন, এই যে ওই সময় যদি কিছু সিদ্ধান্ত তারা ছাত্রদেরকে বা তরুণদেরকে নিতে সহায়তা করতেন এই জটিলতাগুলো তৈরি না করে, তাহলে কিন্তু এগুলো ঘটতো না। এনসিপি বলেন, অন্যান্য
ক্রিয়াশীল রাজনৈতিক দলরা কিন্তু শুরু থেকেই চেষ্টা করেছে চুপ্পুকে সরানোর ব্যাপারে, বা আওয়ামী লীগের বিচারের প্রশ্নে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ কার্যক্রমের জন্য তারা কিন্তু লড়াই করেছেন। কিন্তু বিএনপি বরাবরই মানে ধরি মাছ না ছুঁই পানির একটা অবস্থান তারা শুরু থেকে নিয়ে এসেছিল, এবং সেটার একটা কন্টিনিউশন আমরা দেখতে পেলাম যে চুপ্পুকে তারা মানে স্পেশালি আমি পরবর্তী বলবো সালাউদ্দিন আহমেদ, তার সাথে তার হৃদ্যতা থাকতে পারে, সক্ষতা থাকতে পারে, প্রেম থাকতে পারে, আই ডোন্ট কেয়ার, বাট তিনি এই জিনিসটা কন্টিনিউশন করেছেন। এবং আমি একটু এক সেকেন্ড, এবং যখন নির্বাচন হলো, যখন বিএনপি 2/3 মেজরিটি পেল, বাংলাদেশের মানুষের একটা ম্যান্ডেট পেল, সে সময় তো সবাই এক্সপেক্ট করেছিল যে তাকে অভিশংসন করে সরিয়ে দেওয়া হবে। তখন তো তার এই সকল সাংবিধানিক সংকটটা ছিল না, কিন্তু আমরা দেখলাম যে তখন তাকে রাষ্ট্রপতিকে এই মানে ঘৃণ্য ব্যক্তিকে আমরা দেখলাম যে সংসদে ভাষণ দেওয়ানো হলো। রাষ্ট্রপতিকে নিয়ে আমার দুটো জায়গা, একটা হচ্ছে যে এই যে আপনি বললেন অভিশংসনের কোনো প্রচেষ্টা বিরোধী দলের পক্ষ থেকেও খুব জোরে সোরে ছিল কিনা সেটি একটি জানার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে দায় যদি বিএনপিকে নিতে হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের প্রসঙ্গ আসলো, এবং একই সঙ্গে আমাদের রাষ্ট্রপতিদের যে ইতিহাস এবং যে ধরনের পার্সোনালিটির লোককে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রপতি করেছি, বিশেষ করে 90 পরবর্তী বাংলাদেশে, সেই ব্যবস্থার একটা সংস্কারেরও তো স্বপ্ন ছিল, সেইটাও তো করা যায়নি। ফলে আসলে রাষ্ট্রপতি কি বা করতে পারে? করা যায়নি তো। আপনি মানে যেই সংস্কারগুলো ধরেন যে বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না, সেগুলোকে এখন আমরা করতে পারছি। যেই মানে ওই অধ্যাদেশগুলো আসলো, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, মানে এখানে আমি জানি না যে বিএনপির এখানে কি সংকট, কি সমস্যা। মানে একটা স্বাধীনভাবে মানবাধিকার কমিশন ফাংশন করলে আসলে বিএনপির কোন জায়গায় আতে ঘা লাগছে, একটা নির্বাচন কমিশন স্বাধীনভাবে ফাংশন করলে বিএনপির কোথায় আতে ঘা লাগছে, এটা আমি আসলে ক্লিয়ার না। মানে এটার দ্বারা কোন সাংবিধানিক সংকট সালাউদ্দিন আহমেদ চিন্তা করছেন, বা তারেক রহমান চিন্তা করছেন, বা আমার ভাইরা চিন্তা করছেন। তো এই জন্যই তো আসলে তারা 17 বছর ধরে লড়াই করেছেন। তারা কি শুধু একটা ক্ষমতার ট্রানজিশনের জায়গায় আমি ক্ষমতাটা পাবো এটার জন্য তাদের লড়াইটা ছিল, নাকি যে বৈষম্য, তারপরে যে রাতের ভোট হয়ে যেত, আমিডামি নির্বাচন হতো, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নিজেদের লোককে বসিয়ে প্রত্যেকটা জায়গা দখল করে তাদেরকে হ্যারেস করা হতো, যারা বাংলাদেশের যোগ্য তরুণরা থাকতো তারা যেখানে চাকরি পেত না, যেখানে শুধুমাত্র বাসায় হচ্ছে যে শেখ হাসিনার ছবি, মুজিবের ছবি, এগুলো ভেরিফাই করে তাদেরকে চাকরিতে নেওয়া হতো। আবার গোপালগঞ্জের মতো আমরা দেখছি আবার বগুড়াকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন কমিশনগুলোতে, তারপরে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিজেদের লোকজনকে বসানো হচ্ছে। সেখানে আপনি এই রাষ্ট্রপতির সংস্কার তো ক্ষুদ্র একটা আলাপ, এই আলাপগুলো যেটা গণতন্ত্রের জায়গা থেকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে দিল, তারা তো এটাকে একদম ছুঁড়ে ফেললো। তারা বারবার বলছে যে 2/3 মেজরিটি আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের রায় দিয়েছে, আমরা এখন জাত খুশি তাই করবো। আপনারা কে? জি হ্যাঁ বাসিত, বিএনপিকে ফ্যাসিবাদের দল বলছেন কেউ কেউ, বলা হচ্ছে যে বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিরোধী জোটের পক্ষ থেকে এরকম বক্তব্য আসছে। বিগত সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার ইতিহাস এবং বর্তমানে রাষ্ট্র পরিচালনায় বিএনপি কি এমন নীতি নিল যে কারণে তারা বিএনপিকে ফ্যাসিস্ট বলছেন, এবং যাকে তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে শব্দটাও খেলো হয়ে উঠছে কিনা? মির্জা ফখরুল সাহেব মন্তব্য করেছেন যারা তাদেরকে ফ্যাসিবাদের দল বলছেন আপনার দলকে, তাদের জ্ঞানের অভাব আছে। দেখুন, আপনি দেখবেন যদি কোনো দর্শনের ঘটনা নিউজে আসে বা পেপার পত্রিকায় আসে, তার সাথে সাথে কিন্তু কয়েকদিন 50-60টা দর্শনের ঘটনা কিন্তু পেপারে চলে আসে। আপনি দেখবেন এই যে জামাতের গাজী নজরুল ইসলাম যখন একটা হোটেলে গিয়ে আকাম কুকাম করে ধরা পড়েছে, তার সাথে সাথে কিন্তু অনেকগুলো নিউজ চলে এসেছে না। বাংলাদেশের সিস্টেমটা মানে মানুষ কেন যেন এই একটা ঘটনা ঘটে গেছে এটা নিয়ে খুব বেশি পড়ে থাকে। যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করছে, এবং এই ফ্যাসিস্ট শব্দটা বাংলাদেশে এটা প্রথম এনেছে আমাদের মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন, এবং সেই জায়গা থেকে সারা 16-17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন হয়েছে, কারো অন্তরীণ থেকে মেধার বিলোপ ঘটেছে। এরকম ত্যাগ তিতিক্ষার পরে একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যখন একটা রাষ্ট্রে আমরা যখন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখন এখন আবার ওই কমন শব্দটা, যেই শব্দটা বিএনপি একটা শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা কি করেছে? সংবিধানের কোনো কাজই রাখেনি। সে 36, 37, 38 কোনো অনুচ্ছেদকে কখনো ফলো করতো না। সে নিজেই নিজেকে স্টেট মনে করতো। একটা সৌরতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করে সকল রাষ্ট্রযন্ত্রকে সকল কিছুকে ভঙ্গুর করে দিয়েছে, এবং একটা বিধ্বস্ত অবস্থায় এই দেশকে ফেলে দিয়েছে। আপনি যেই ধ্বংসস্তূপের সামনে বিএনপি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, সেটা
এবং নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা যে কোনো দল যদি ক্ষমতায় আসতো, দুইটা জিনিস চিন্তা করে, জনতুষ্টি এবং জন আকাঙ্ক্ষা। জন আকাঙ্ক্ষা ছিল আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে সকল বিভাগ স্বাধীন থাকবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হবে, আমাদের রাষ্ট্র সংস্কার হবে। এই রাষ্ট্র সংস্কার শব্দটাও বাংলাদেশে ফ্যাসিস্টের সময় বিএনপি এনেছে। 2023 সালের 12 জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই তখন ঘোষণা করেছে। সুতরাং রাষ্ট্র সংস্কার ভাবনা বিএনপির চেয়ে বেশি বড় ভাবনা আর কারো হতে পারে না। এটা যদি কোনো ডকুমেন্ট আমাদের ভাইদের কাছে থেকে রাষ্ট্র সংস্কারের কোন লক্ষণ দেখেন আপনি? কেন লক্ষণ নেই? বলুন দু একটি। অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 115টি অলরেডি আইনে রূপান্তরিত হয়েছে, আর বাকিগুলো হচ্ছে আলোচনা সাপেক্ষে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বারবার বক্তব্যে বলেছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর ধরে ধরে পালন করা হবে। ওই দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেটা ধরে ধরে পালন করা হবে। জন আকাঙ্ক্ষাগুলো অবশ্যই বিএনপি ধরে ধরে পালন করবে। এক রাতেই সবকিছু সম্ভব না। এবং আপনি দেখুন জনতুষ্টির যে বিষয়গুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের আগে যতগুলো কথা দিয়েছেন, ইশতেহারে যতগুলো উল্লেখযোগ্য কথা বলেছেন, সবগুলো কিন্তু আস্তে আস্তে পালন করছে। সংবিধান সংস্কারের কথা তো বিএনপির 31 দফায়ও ছিল, সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংশোধনে কেন কমিটি করা হলো? সংবিধান সংশোধনে আপনি জানেন যে আমাদের সংসদে এটা নিয়ে অনেক কথা হয়েছে, সংবিধান নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আর্গুমেন্ট হয়েছে, বিরোধী দল কথা বলেছে, আমাদের সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছে। আপনাকে আগে সময় নিতে হবে। আপনি চাইলে যে রাষ্ট্রপতি নিয়ে কথা বলছে, যদি প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা চলে আসে মেজরিটি ভোটে, তাহলে নতুন প্রধানমন্ত্রী কে নিয়োগ দিবে? তাকে রাষ্ট্রপতি লাগবে না। আপনি যদি মনে করেন যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এখন একটা অন্যায় করে ফেলেছে, তাকে কে নিয়োগ দেবে? রাষ্ট্রপতি লাগবে না। তো রাষ্ট্রের কাঠামোকে ধ্বংস করে দিয়ে আরেকজন রাষ্ট্র সংস্কার করবে, এটা কেমনে সম্ভব ভাই? এই প্রশ্নটা আমার বোধগম্য নয়। আরেকটা আমার ভাই অনেকগুলো কথা বলেছে, সক্ষতা। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি রাজনীতি বুঝে, আইন বুঝে, দেশ পরিচালনায় দক্ষ নিজেকে শিখেছে ভাই নেলসন ম্যান্ডেলা। 27 বছর যখন নির্বাসনে ছিল তখন উনি নিজেকে তৈরি করেছে বলেই উনি বিশ্ববিখ্যাত হয়েছে। আপনি যখন সালাউদ্দিন আহমেদ যখন আপনার গুম হয়ে তার পরবর্তীতে শিলংয়ে ছিল, তখন কিন্তু উনি নিজেকে তৈরি করেছে। ওনার জ্ঞানের সাথে কেউ পারে না, ওনার লজিকের সাথে, ওনার প্রকৃত আইনের সাথে উনি যুক্তি দিয়ে কথা বলে। এই কারণে কেউ না পেরে ওনাকে কেউ মানে ইন্ডিয়াবাদী বলতেছে, ওনাকে আবার বলতেছে সক্ষতা আছে রাষ্ট্রপতির সাথে। এই ধরনের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য না দিয়ে আসেন আর্গুমেন্ট করে ওনার সাথে লজিক্যালি কথা বলুন। উনি তো লজিক্যাল কথা বলছেন। আপনাকে একটু থামাই তাজনুবা, এই যে বিরোধী দল এখন যে ধরনের কথা বলছে যে নব্য ফ্যাসিবাদের উত্থান, এই কথাগুলো কিভাবে দেখেন? একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি শাহাবুদ্দিন চুপ্পুর পুরো ঘটনার দায় বিএনপি সমঝোতা এরকম একটা ন্যারেটিভের কথা বললেন, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু বিএনপি ছিল না। তৎকালীন প্রধান বিচারপতির যে অপসারণ, সেই আন্দোলনেও কিন্তু সামনের সারিতে বিএনপি ছিল না, কিন্তু এগুলো সম্ভব হয়েছে। তাহলে রাষ্ট্রপতিটা কেন সম্ভব হলো না? মানে ওই সময়ের ক্রিয়াশীল সবচেয়ে সক্রিয় যে সংগঠনগুলো ছিল, তারাও কি খুব আন্তরিকভাবে রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছিল? সেই প্রশ্নটা রাখছি। সাথে বিরোধী দলের এখনকার যে তর্জন গর্জন, সেটিকে কিভাবে দেখেন? বিরোধী দলের এখান থেকে শুরু করে উল্টা দিক থেকে, যে আমি গতকাল এই রাষ্ট্রপতির বিচার বা অভিশংসন বা তার পদত্যাগ নিয়ে জামাতের নেতার কিন্তু কোনো মন্তব্য, তারা বলেছে যে তারা এটা পর্যবেক্ষণ করবে। সো এটাও আমার একটা অ্যানালাইসিস যে ওনাকে যে একটা সেফ এক্সিট দেওয়া হবে এটা জামাত জানে, বা পুরনো যারা অ্যাক্টর আছে তারা জানে। এনসিপি জানে না? এটা এনসিপির মুখপাত্র যিনি আছেন উনি বলতে পারবেন। আমি আমার ছাত্রদল ভাই যে সহ আলোচক আছে আমি একটু অন্যদিকে নেই, তাহলে আপনার প্রশ্নটাতে আমি আসবো। যে উনি বিরতির আগে বলছিল, সাইফ আসার আগে, যে স্টিয়ারিংয়ে ছিল হচ্ছে তখন নতুনরা। এই যে বিএনপির জুলাইকে হোল না করা, ওন না করা, এটা আমাকে খুবই আহত করে। কেন বিএনপি তারা নিজে যেই মুখে তারা বলে 17 বছরের ফ্যাসিবাদ আন্দোলনে তারা নির্যাতন এত কিছু সহ্য করেছে, কিন্তু ওই জায়গাটাতে এসে তারা জাস্ট দায় দেওয়ার জন্য, নতুনদেরকে জাস্ট দায় দেওয়ার জন্য যে তোমাদের ভুল, এটা বলার জন্য তারা জুলাই থেকে হাত নিয়ে নেয়। সে নিজের মুখে বলল যে স্টিয়ারিং আমাদের হাতে ছিল না, কিন্তু ক্ষমতায় এখন বিএনপি। এটা তো তাহলে একদম পরিষ্কার যে একদল নতুন ছেলে মেয়ে এসে নেতৃত্ব দিল, সাধারণ মানুষ জীবন দিল, বিএনপি ক্ষমতায় আসলো। এবং এই যে আপনি আপনার সমস্যা কোথায়? না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কোনো সমস্যা নাই ভোটে নামার, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, কিন্তু এই যে বিএনপির জুলাই থেকে হাত গুটিয়ে নেওয়া, ওন না করা, এটা কিন্তু একটা সামগ্রিক ইফেক্ট। কিন্তু এখন যদি বাসেদ বলে জুলাইয়ের নেতৃত্ব আমরাই দিয়েছিলাম, তাহলে আপনি কি বলতেন? এটা সব সময় আমরা বলি যে এটা
একটা সব পক্ষের সামগ্রিক একটা আউটপুট বা এটার একটা সফলতা এসেছে। কিন্তু আমি জুলাইকে অন্য যদি লেন্স, আমি একটু শেষ করি ভাই, পালন একটু শেষ আমরা করি, করি। আমি ইন্টারাপ্ট করেন না। লেন্সটা আমি আপনাকে বলি, আচ্ছা, এই যে পরিষ্কার। বিএনপি যে ডিজোন করে, স্টিয়ারিং এ ছিল ওরা, কিন্তু সাইফ যেটা এসে বলল, তারেক রহমান সাহেবের সাথে কিন্তু তাদের তরুণদের বৈঠক হয়েছে, প্রত্যেকটা ব্যাপারেই বৈঠক হয়েছে। এখন আমি যেটা বলছিলাম নেগোসিয়েশনের কথা, আপনি যে ন্যারেটিভটার কথা বললেন, বিএনপি একেবারে স্পষ্ট ছিল এই রাষ্ট্রপতির ব্যাপারে, কখনো তারা এক চুল সরে নাই। এবং আওয়ামী লীগের ব্যাপারেও তারা তখন যেটা দরকার ছিল তখন সেটা করেছে। এখন তারা ক্ষমতায়, এখন তারা তাদের সুবিধাজনক অবস্থায় তাদের জন্য যেটা বেনিফিশিয়ারি হবে সেটা করবে বলেই আমার বিশ্বাস। এবং রাষ্ট্রপতি তো অভিশংসন পাওয়ার মতো অপরাধ করেছিল, তাকে কিন্তু ক্লিন শিট দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি নিজে না, আজকে আমি সারাদিনে দেখলাম বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞরাই এই মতটা দিয়েছেন। তাহলে তাকে তো সেফ করে রাখা হয়েছে, যত আন্দোলনই তার হোক। এবং বিএনপির এটা কেন করতে পেরেছে, বিএনপির বিশাল অভিজ্ঞতা আছে দেশ চালানোর। সেই জন্য বিএনপিকে এখন ফ্যাসিস্ট বলা হালাল না, ফ্যাসিস্ট হরে ধরে আসলে কাউকে, যেটা আপনি বললেন যে ব্যাপারটাও হালকা হয়ে যায় কিনা, এটা আমি এভাবে ট্যাগিং এর ইয়াতে আমি না। কিন্তু আপনি দেখেন চুপ্পু তো মানে একটা আওয়ামী লীগের এর থেকে আর কত বড় আসলে সহযোগী হতে হয় ফ্যাসিস্টের। সে তো একটা জলজ্যান্ত একটা স্ক্রিমিং এক্সাম্পল যে সে আওয়ামী লীগের কত বড় একটা ভক্ত এবং তার দ্বারা কিন্তু আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত কিন্তু বিএনপি সবচেয়ে বেশি। 17 বছর তারা ক্ষমতার বাইরে ছিল। এখন নতুনরা এসে তার অপসারণ চাচ্ছে, পদত্যাগ চাচ্ছে, অভিশংসন চাচ্ছে, কিন্তু বিএনপি সেখানে ঢাল হয়ে আছে। কেন ঢাল হয়ে আছে? সেই একই জিনিস, যে তাকে সেই পুরনো সংবিধানে ঢুকানো। এই যে আপনারা রাষ্ট্র সংস্কারের আলাপ আসছিলেন, আমি আশা করি যে এটা পরে আরও এটা নিয়ে আলোচনা হবে। এটা তো পুরো ওই কাঠামোর মধ্যে ধরে রাখার জন্য রাষ্ট্রপতিকে ব্যবহার করা, যে পুরনো ফ্রেমের মধ্যে আমরা থাকব, আমরা সে নতুন কোনো কিছুতে আমরা যাব না। এবং এটার গুটি রাষ্ট্রপতি। এটার এগেনস্টে রাষ্ট্রপতি কি পাবে? ইমিউনিটি পাবে, যে কারণে স্বরাষ্ট্র এবং এখন যিনি রাষ্ট্রপতি হবেন তিনি পরবর্তী নির্বাচনের সময় রাষ্ট্রপতি থাকবেন। এবং আমাদের, আপনি যেটা বলছিলেন যে আমাদের শাসন ব্যবস্থা, এটা আসলে সম্ভব না। এবং আমি একটা আলোচনা পড়ছিলাম, কোনো একজন অ্যাক্টিভিস্ট লিখেছেন যে এটা একটু আমি অপ্রাসঙ্গিকভাবেই বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকের পছন্দ বর্তমান রাষ্ট্রপতি হিসেবে। একজন লিখেছেন যে ওনাকে রাষ্ট্রপতি করা হলে ওনার যে ক্রেডিবিলিটি একজন রাজনীতিবিদ হিসেবে, ওটা অনেক ছোট হয়ে যাবে, একটা পকেটে ঢুকে যাবে। ওনার আসলে অনেক কিছু দেওয়ার আছে দেশকে, অ্যান্ড আই অ্যাগ্রি অন দ্যাট। উনি যে লেন্স থেকে এটা বুঝানো, তার কি যে রাষ্ট্রপতি হবে তার শুধু কাজ থাকবে সেরিমোনিয়াল, প্রধানমন্ত্রী ওদের হাতে হা মিলানো, নাতে যেটা আমি বলছিলাম একদম পুতুলের মতো। এবং সে কিন্তু নির্বাচিত হবে। এই যে আপনি আজকে নিউজে দেখবেন যে তফসিল ঘোষণা হবে, নির্বাচন কমিশনের সাথে মিটিং হবে, এগুলো জাস্ট ফর্মালিটিস। আমি একটা বিরতি নিই। তাজনুবা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঢাকা সিটি কর্পোরেশন সহ প্রায় 362 সিটি কর্পোরেশন পৌরসভায় প্রশাসক বসানো হয়েছিল সরকার আসার পরে। সবাই বিএনপির, এমনকি বিএনপির সহযোগী যে দল তাদেরও নাই। সংসদে বিএনপি 36 জন নারী সংসদ সদস্য পেয়েছে, জামাত বোধহয় 16 জন পেয়েছিল। জামাত 16 জন থেকে 4 জনকে তার সহযোগীদেরকে দিয়েছে, বিএনপি কাউকে দেয় না। এটা নিয়ে সহযোগীদের কারো কারো মন খারাপ। এরপরে এই দুদিন আগে 11টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিএনপির রাজনৈতিক লোকজনদেরকে বসানো হয়েছে, কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে বলা ছিল তারা চুক্তিভিত্তিক নিয়োগকে এই প্রথমবার এতগুলা নিরুৎসাহিত করবে। এই প্রসঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আবার এটাও একটু বুঝতে চাই যে বিএনপি তো তার লোকজনই নিয়োগ করবে, রাজনৈতিক লোক যোগ্য হলে নিয়োগের সমস্যা কি সেটিও বুঝতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। বাসেত, আমরা বলছিলাম এই যে এতগুলো প্রশাসক বা ভারপ্রাপ্ত মেয়র আমরা যাই বলি না কেন, সেগুলো সবই কেন বিএনপি থেকে দিতে হলো? আপনাদের সঙ্গে তো অনেকগুলো দল ছিল যারা যুগপৎ আন্দোলন করেছেন, কেন নারী সংসদ সদস্য একজন অন্য দল থেকে দিলেন না? ধরেন সাইফুল হকের দলকে বা জোনায়েদ সাকির দল থেকে একজন নারী সদস্য দিলে বিএনপির কি হতো? আবার এই যে এখন যে 11টা শীর্ষ প্রতিষ্ঠানের শীর্ষ পদে লোক বসানো হলো, সবগুলাই কেন বিএনপির একদম কমিটির লোক হতে হলো? কেন এটা পেশাজীবীরা হতো না? আমি আপনার ধরে ধরে আনসার দিই, তার আগে আমার সহ-আলোচক তাসনুবা জেবিন ওনার কিছু আলোচনা। উনি বলেছে ছাত্রদলটা স্টিয়ারিং নিয়ে নেওয়া মানে যে ধারণ করে না, বিষয়টা কিন্তু তা না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করে, লালন করে এবং পালন করে, এবং জুলাইয়ের চেতনা বিক্রি করে না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আগে মহান মুক্তিযুদ্ধের সাথে ফ্রিডম ফাইটার ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তারাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেনি। এটার কারণে কি ওনারা বলে দিতে পারবে যে জুলাইকে ধারণ করে না? চেতনা বিক্রি করলে ধারণ করা হয়, আর চেতনা বিক্রি না করলে ধারণ করা হয় না। এটা আমি আসলে আমার কাছে একটা অদ্ভুত লাগে যখন এই ভাবনাটা আসে। আমার সমালোচক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিএনপি ক্ষমতায় এনেছে সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, যেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে দীর্ঘ 17 বছর, এবং লাস্ট 3টা নির্বাচনে তো একটা মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। সেই ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। আমরা শুনি কথায় কথায় অভ্যুত্থানে হাতছানি দিচ্ছে, কথায় কথায় যে একটা শব্দ আমি বললাম, ফ্যাসিস্ট শব্দটা তো বাংলাদেশে প্রথম আবির্ভূত করেছে বিএনপি। আপনি যদি আমার প্রশ্ন, আমি একটা প্রশ্নে যাচ্ছি, আমার আসতেছি আস্তে আস্তে। আমি সেই যে অভ্যুত্থানের কিন্তু যেই প্রকৃতপক্ষে যেই চেতনা ধারণা থাকে সেটা কিন্তু ম্লান হয়ে যায়, ঠিক আছে? এই শব্দগুলো আমরা বারবার ইউজ না করে অভ্যুত্থানকে ছোট করা যেন না হয়। আপনি বলেছেন যে আমাদের প্রথমে আমি বলি নারী সংসদ সদস্য, যতজন নারী সংসদ সদস্য বিএনপি থেকে মনোনীত করা হয়েছে, প্রতিটি নারী সংসদ সদস্য সাবেক নেত্রী, এবং তারা রাজপথে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এখন যদি অন্য দলেরও এরকম প্রায়োরিটি বেস কোনো নেত্রী থাকতো, অবশ্যই আমাদের দল সেটা আলোচনা সাপেক্ষে ওনাদেরকে নেওয়া হতো। এটা আমাদের শরিক দলের ব্যাপার, এবং আমার মনে হয় যোগ্য লোক পাওয়া যায়নি, সেটা বলতে যোগ্য লোক পাওয়া যায়নি। যদি প্রায়োরিটি বেস হতো যে না ঠিক আছে এটা ওনাদের ব্যাপার, ওনারা প্রস্তাব করেছে, এটা আমরা আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে। আপনারা দেখেছেন যে প্রাইম মিনিস্টার ওনাদের সাথে কথা বলেছে, সকলের কথা শুনেছে এবং পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাবে বলেও তারা ওনারা বক্তব্য। এই 11 জনের নিয়ম, আপনি একটা কথা বলেছেন, একটা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, যেখানে কোনো ধরনের রাষ্ট্রযন্ত্র এবং কোনো ধরনের আমলা থেকে শুরু করে সবাই একটা করাপ্টেড, একটা অব্যবস্থাপনার মধ্যে ছিল, একটা অ্যানোমালিজের মধ্যে ছিল। সেই জায়গায় আপনি কাকে দিয়ে কাজ করাবেন? সরকারকে তো সহযোগিতা করার জন্য সেই যোগ্য ব্যক্তি লাগবে। এখন সেই যোগ্য ব্যক্তি যদি কন্ট্রাকচুয়াল হয়ে আসে তাতে আপত্তি কোথায়? এবং সে যদি ভালো সার্ভিস দিতে পারে, সরকারও রিলায়েবিলিটি এবং জনগণের স্বার্থে কাজ করতে পারে। মানে যোগ্য মানে কি কেবলই অনুগত? আপনি একজন যাদেরকে দিয়েছে, আপনি যে 11টার প্রশ্ন করে 11 জন, আপনি সকলের রাজনৈতিক বাদ দিয়ে আপনি তাদের ব্যক্তিগত একাডেমিক কোয়ালিফিকেশনগুলোকে কখনো দেখেছেন? আপনি যাচাই করে দেখেন, তারা কিন্তু একাডেমিক্যালি সবাই কিন্তু সমৃদ্ধ এবং সবাই কিন্তু ভালো পড়াশোনা করা জানা লোক। তার ওনারা রাজনীতি করেছে তাই ওনারা নিয়োগ পেতে পারবে না রাষ্ট্র পরিচালনার কোনো অংশে, এটা তো আসলে কথা না, এটা হতেও পারে না, পরিষ্কার। হ্যাঁ, এবং ওনারা যোগ্য দেখেই এবং সরকারকে সহযোগিতা করবে, এবং সরকার যেটা চাচ্ছে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী, তার তো রিলায়েবল হ্যান্ডস লাগবে, এবং সেই রিলায়েবল হ্যান্ডসের তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সকল কিছু যাচাই বাছাই করে এই 11টি পজিশনে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আমি এটাতে অন্যায় দেখেন। সাইফ মুস্তাফা, আপনি কোনো অন্যায় দেখেন? বাসিত যেমনটা বলছেন, এই 11টি পদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন যারা প্রশাসক, তারা পরীক্ষিত, তারা বিশ্বস্ত, তারা যোগ্য, এবং প্রশাসনে এক ধরনের যে অ্যানোমালি আছে, নিয়ন্ত্রণ বা অন্য পক্ষ আছে, তার বিপরীতে বিশ্বস্ত লোক দরকার। ফলে সেটি তো তাই হওয়ার কথা। ধরেন ট্রাম্প প্রশাসনও তার লোকজনই বসায়, এখানে আসলে সমস্যা কোথায়? দেখেন, আমি অবশ্যই অন্যায় দেখি, কারণ হচ্ছে যে আপনি যখন একটা রাষ্ট্র কাঠামোতে আপনি যখন পরিচালনা করছেন, সে সময়ে আপনি যেটা আপনি বললেন যে সার্ভ করা মানে কি বাংলাদেশকে সার্ভ করছে না দলকে সার্ভ করছে? আমি রাষ্ট্রকে সার্ভ করছে না সরকারকে সার্ভ করছে? না, বিএনপিকে সার্ভ করছে নাকি রাষ্ট্রকে সার্ভ করছে? তো আপনি একজনের নাম আমি বলি যে মোহাম্মদ শামসুল আলম, নির্বাচন কমিশন নতুন একটি নিয়োগ দিয়েছে, তাকে নিয়োগ দিয়েছে সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে। তো আপনি এখানে কি আসলেই একজন দলীয় লোককে মনে করেন যে আসলে এখানে থাকা উচিত? যে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করবে সেই মানুষ কত কি ত্যাগ করেছে, কি মানে করেছে, সেটা কি আসলে দেখার বিষয়? ওনার পরিচয়টা হচ্ছে উনি বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন, মানে 3 দিন আগেও তিনি সেই সদস্যের জায়গাটায় ছিলেন। তো এরকম একজন দায়িত্বশীল দলের লোককে আপনি নির্বাচন মানে ইসি সচিব বানিয়ে দিলেন, এবং সামনে আসছে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই সময় এরকম একটা নিয়োগ বাংলাদেশকে আসলে কি বার্তা দিচ্ছে? আমার ভাই যেগুলো বললেন, এটা তো আসলে বাংলাদেশের মানুষ অবজার্ভ করছে, তারা আসলে কি বলছেন। তো আমি আলাদা করে বলতে চাচ্ছি না তারা ভুল কি সঠিক। একটা নির্বাচন কমিশনের জায়গায় আমি আমার সব থেকে আস্থাভাজন লোককে বসাচ্ছি সামনের দিনের যে স্থানীয় সরকার নির্বাচন আছে সেটা পরিচালনা করার জন্য। তো সেখানে আসলে আর কি উত্তর বাংলাদেশের মানুষ বুঝতে পারবে সেটা তো বাকি নেই। যেটা বলার চেষ্টা করছে, তার যদি একাডেমিক কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা, বয়স, যোগ্যতা সবকিছু ম্যাচ করে, তাহলে তারা শুধু বিএনপি করে এটাকে অযোগ্যতা হতে পারে। তারা কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলো? আওয়ামী লীগের
যেখানে যেখানে লোকজনকে তারা বসিয়েছে, যেভাবে দলীয়করণ করেছে, পারিবারিককরণ করেছে, সেখানেও তো যোগ্য লোক ছিল। শিক্ষাগত যোগ্যতার কথা উনি বলছেন, সেটা তো ছিল। তাদের মেইন যোগ্যতাটা কি ছিল? দলের প্রতি অনেক আজ্ঞাবহ, হাসিনাকে ব্লাইন্ডলি সার্ভ করেছে তারা। তো তারাও তো সেই প্রক্রিয়াতে যাচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বা সে আসলে এই পথটাতে পরিচালনা করতে পারবেন কিনা, সেটার থেকেও বিএনপি দেখছে সে দলের কতটুকু আজ্ঞাবহ, দলে 17 বছর ধরে তার কি ত্যাগ ছিল, সে নির্বাচনে হেরেছে কিনা, বা তাকে ইলেকশনের টিকিট আমরা দিতে পেরেছে কিনা। এই ক্রাইটেরিয়া দিয়ে যখন আপনার এক একটা পদে লোক বসানো হচ্ছে, আমি মোবাইলে দেখছিলাম, মানে লিস্টটা যদি আমি এখন পড়তে যাই তাহলে আমার মনে হয় যে আজকে সময় শেষ হয়ে যাবে। মানে এমন কোনো জায়গা নাই লোক, মানে দলীয় লোকের বাইরে তারা বসিয়েছেন। আমি বলছি না এখানে আপনারা জামাতের লোক বসান, এনসিপির লোক বসান, বা কোনো দলের লোককে বসান, এরকম অনেক নিরপেক্ষ ভালো লোক আছে যারা আসলে চেষ্টা করে যাচ্ছে। আপনারা যখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই যে, মানে আমি কনসেপ্টটাতে আসলে আমি এটা বিলিভ করতে চাই না। কারণ এই শিক্ষকদের কেন রং হবে, সাদা রং, হলুদ রং, লাল রং, আইনজীবীদের কেন রং হবে, ডাক্তারদের কেন রং হবে? এই মানুষগুলো তো দলমত নির্বিশেষে তারা হলো সার্ভিসটা দিবে, সবাইকে সেবা দিবে। তো সেই জায়গায় যখন আপনি বেছে বেছে আবার আওয়ামী লীগের কায়দায় আপনারা নিয়োগগুলো দিচ্ছেন যে আমার দলের অমুক শিক্ষককে দিচ্ছি, আমি তো নিজে জানি, আপনি ওনাকেও বলতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক নিরপেক্ষ শিক্ষক আছে যারা এরকম কোনো রঙের ব্যানারে নেই, তো আপনি তাদেরকে বসতে দিচ্ছেন না। এবং যেই ছেলেটা বা যেই তরুণ ছাত্র যখন পাশ করে শিক্ষক হচ্ছে, তার মাথায় একটা জিনিস গেঁথে যাচ্ছে যে আমি যদি কোনো দল না করতে পারি তাহলে আমি কখনো ভিসি হতে পারবো না, আমি কখনো প্রভোস্ট হতে পারবো না, বা কখনো যেই যোগ্যতা অনুসারে একটা দায়িত্বশীল পর্যায়ে যাওয়া যায় সেটা হতে পারবো না। এটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এই জায়গাটা এসেছে। এবং আমি আশা করেছিলাম যে বিএনপি যখন 17 বছর ধরে এই জায়গাগুলায় অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, অনেক কিছুর শোষণের শিকার হয়েছে, তারা অ্যাটলিস্ট এই জায়গাটা পরিবর্তন করবে। বাংলাদেশের মানুষ যে তারা বলছে, হ্যাঁ আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচন করেছে ডেফিনেটলি, তো সেই জায়গাটা তো তারা রাখতে পারলো না। তারা 6 মাসের মাথায় বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের মানুষ কত বড় ভুল করেছে। এবং তারা যদি মনে করে থাকে যে আসলে আমাদের এই ক্ষমতাটা অনেক অসীম সময়ের জন্য হবে এবং আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাটাকে এনজয় করেছে আমরাও সেরকম করে পারবো, এটা তারা ভুল। এই জায়গাটা বাংলাদেশের মানুষ তাদেরকে সেই ছাড়টা দেবে না। এই নিয়োগ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা আমরা অফ দ্য রেকর্ড পাচ্ছি, তাতে হচ্ছে যাদেরকে দেয়া হয়েছে তাদের একটা বড় অংশই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল এবং দলের জন্য তারা সেই মনোনয়নটা স্যাক্রিফাইস করেছেন এবং এমপির অনেক নিচের পদ এগুলো, ফলে তাদেরকে এক ধরনের মূল্যায়ন করা হবে। ফলে বিএনপির মতো একটা বড় দলে সংগঠন টিকিয়ে রাখতে গেলে এই মূল্যায়নটাও তো জরুরি, এটি একটা জায়গা। ফলে এটিকে কিভাবে সামাল দিত? দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাখ্যাটা বাসিত মজুমদার দেওয়ার চেষ্টা করলেন যে তার তো বিশ্বস্ত লোক লাগবে, কারণ এই দীর্ঘদিনের বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে, ফলে সেখানে তো তার স্টেক হোল্ডারও লাগবে। তাহলে এই নিয়োগের সমস্যাটা আপনারা কেন মনে করছেন? আচ্ছা, নিয়োগের সমস্যাটা হচ্ছে জবাবদিহিতার জন্য। আমি যে বললো না যে এরা যে অযোগ্য, তা তো না, ধরে নিলাম এরা যোগ্য, এবং আমি রাজনীতিবিদদের মুখোমুখি আমলাদেরকেও দাঁড় করাচ্ছি না। আমার কাছে মনে হয় বিএনপি সরকার চালাতে গিয়ে যে স্ট্রাগলটা আমরা ইনভিজিবল মনে করি বা বাইরে থেকে বুঝি, যে আমলাতন্ত্র নিয়ে, যে প্রশাসনিক কাঠামো নিয়ে তারা সরকার চালাচ্ছে, একে তো 17 বছর বাইরে ছিল, তার মধ্যে এরা রন্ধ্রে রন্ধ্রে আওয়ামীকরণ হয়েছে বা অবিশ্বস্ত। সো এটা আমি ধরে নিলাম, এবং যারা এখানে শীর্ষ পদে দায়িত্ব পালনের করবে তারা ধরে নিলাম যোগ্য। কিন্তু এখানে জবাবদিহিতাটা কোথায় আসলে? এখানে আমি এমন তো না যে আমলাদের মধ্যে সবাই অযোগ্য বা রাজনীতিবিদদের মধ্যে সবাই অযোগ্য, কিন্তু এদের যে প্রতিষ্ঠানগুলোতে তারা নিয়োগ পাচ্ছে সেগুলোতে কিন্তু আগে আমলা দিয়ে তেমন কোনো সুফল হয় নাই। তাহলে এখন যে হবে এটার নিশ্চয়তাটা কি? এখানে কতটুকু যোগ্যতা দেখা হয়েছে, কতটুকু পেশাদারিত্ব দেখা হয়েছে? আমার সহালোচক বললেন যে বাসিত, যে 115টার মধ্যে 95টা অধ্যাদেশ তারা করেছে। আপনি যদি একটু অঙ্কটা দেখেন, যে অধ্যাদেশগুলা তারা আইনে পরিণত করে নাই, বাতিল করেছে বা আরো বেটারের জন্য রেখে দিয়েছে, সংশোধনের জন্য রেখে দিয়েছে, ওই সবগুলো আসলে জবাবদিহিতা নিশ্চিত করে। হ্যাঁ, যেগুলা করেছে ওগুলা হয়তো একদম সামান্য কিছু চেঞ্জ আছে, ওগুলা সরাসরি অর্ডিন্যান্স থেকে ল করে দিয়েছে। সো এই যে বিএনপির জবাবদিহিতা নিশ্চিত না করার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু দলীয়করণ, এই যে স্পয়েল সিস্টেম, যেটা যে রাজনৈতিক এক ধরনের চর্চা আছে, নিজেদের সমর্থক দলীয় লোকজনকে বিভিন্ন স্থানে বসানো, শীর্ষস্থানে বা দলীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসানোর নজির কিন্তু আমেরিকাতে বা বিভিন্ন উন্নত দেশে আছে। এই যে স্পয়েল সিস্টেম, আমি এটা পড়ছিলাম। সো ফাইন, তারা যে বসাচ্ছে এটা, এবং আইনেও কোনো বাধা নাই, বাইরে থেকে আপনি বসাতে পারবেন। কিন্তু যেভাবে হরে দরে আপনি
নিজের লোক বসাচ্ছেন এবং এদের কোনো জবাবদিহিতা নাই এবং যোগ্যতা কি ধরনের মানদণ্ডে। যদি বিএনপি একটা ওপেন কল দিত যে এই 11টা প্রতিষ্ঠানে আমরা নিয়োগ দিব, এরকম একটা বডি ঠিক করা হয়েছে, একটা নিরপেক্ষ বডি ঠিক করা হয়েছে, বিএনপির লোকজন আবেদন করতে পারবে এরকম না কেন বিএনপির লোকজন আলো সবাই করলো, আচ্ছা। ধরে নিলাম বিএনপির লোকজনদেরকেই দিল, কিন্তু একটা ট্রান্সপারেন্সি থাকতো যে এই যোগ্যতার ভিত্তিতে আমি একে বিসিক দিচ্ছি, একে বন শিল্প দিচ্ছি, একে ওটা দিচ্ছি, একে ওটা একে পাট শিল্প দিচ্ছি। কারণ এইসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমার তো মনে হয় নাগরিকরা জানে কি না যে এই ধরনের কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে এবং বাংলাদেশের এগুলা ফাংশন করে। আরেকটা ইস্যুতে ছোট্ট করে একটু জিজ্ঞেস করতে চাই, জ্বালানির সংকট তীব্রতর হচ্ছে, মানে বাসার চুলা জ্বলছে না, গাড়ি লাইনে গ্যাস পাচ্ছে না। আজকে জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনই যা কথা বলেছেন তাতে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে 7 দিন 10 দিন 15 দিনে এই সমস্যার সমাধান হবে কিনা আমরা জানি না। একটা ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায়, সেটা গত মঙ্গলবারের ঘটনা, কালকে আবার মঙ্গলবার, আমরা সেটা সামাল দিতে পারলাম না। এই জ্বালানি সংকট আসলে কবে মিটবে? এটা আসলে 30 সেকেন্ডে বলবেন। না, এটা আসলে আমার কাছে মনে হয় যে এই মানে 8 দিনের কথা আপনি বললেন না, মঙ্গলবারে 8 দিন, এগুলো আসলে যে পুঞ্জীভূত হচ্ছে, আমি খালি এতটুকুই বলবো। এই যে জ্বালানি সংকট, গ্যাস সংকট, প্রতিদিন যে রান্না করতে না পারা, হ্যাঁ, একজন নাগরিক কিন্তু রাজনীতি বুঝে না, কোনো কিছু বুঝে না, সে বুঝে যে সকালে উঠে সে নাস্তা বানাতে পারছে না, এইগুলা কিন্তু বিএনপির বিরুদ্ধে বা বিপরীতে পুঞ্জীভূত হচ্ছে। সো এই ধরনের নাগরিকের নিত্য নৈমিত্তিক যেসব সমস্যা, এগুলোকে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। আপনি এই সাম্প্রতিক বন্যা, তারপরে একটু বৃষ্টি হলেই ঢাকা বিশেষ করে চট্টগ্রাম শহর পানিতে ডুবে যাওয়া, তার সঙ্গে এই জ্বালানি সংকট, আবহাওয়া বৃষ্টি হচ্ছে বলে বিদ্যুৎ সংকট হয়তো আমরা টের পাচ্ছি না, ফলে বিদ্যুৎ সংকটও তীব্রতর হওয়ার কথা। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ শুরু হয়েছে, ফলে এই জ্বালানি সংকট আসলে কাটাতে সরকারের আন্তরিকতা কতখানি? দেখুন, আমি আপনাকে একটা কথা বারবারই বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে একটা বিধ্বস্ত অর্থনীতি, একটা বিধ্বস্ত ব্যবস্থা এবং একটা রাষ্ট্রীয় ব্যবস্থার উপর দাঁড়িয়ে। সুতরাং এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হবে। আপনি চাইলেই কিন্তু আজকে রাতের মধ্যে সব সলভ করতে পারবেন না। সরকার কিন্তু বলছে আমাদের গ্যাসের চাহিদা কত, 3.8 বিলিয়ন ঘনফুট, কিন্তু আমাদের উৎপাদন হচ্ছে, জানেন, আগুন লেগেছে, উৎপাদন হচ্ছে প্রায় 2.6, হ্যাঁ এরকম বিলিয়ন ঘনফুট। এটার সমস্যা তো স্থায়ী না। উনি বলেছে পুঞ্জীভূত হবে, এটা তো সরকার করছে না। একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত জ্বালানি ব্যবস্থার পাশে দাঁড়িয়ে সরকার এটাকে রিকভার করার চেষ্টা করেছে। আমরাও কিন্তু একটা সময় গ্যাসের দাম বৃদ্ধিতে কিন্তু আন্দোলন করেছি, আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে, আপনারা জানেন, এই বাংলাদেশে ঘটেছে। সুতরাং সরকার এগুলো নিয়ে কনসার্ন। আমার এই কনসার্ন জায়গাগুলোতে আস্তে আস্তে চাইলে কিন্তু আপনি যে সুয়েজ ব্যবস্থার কথা বলেছেন, এই সুয়েজ ব্যবস্থা তো ধ্বংস করে গেছে ফ্যাসিস্টরা। আপনি যে বন্যার কথা বলেছেন, এগুলো তো ন্যাচারাল ক্যালামিটিস, সেই জায়গাগুলোতে তো সরকার ধরে ধরে কাজ করছে এবং কাজ করবে। আমার একটা দুঃখ আছে আমার দুইজন আলোচকের কাছে, ওনারা কথায় কথায় শেখ হাসিনার শাসনতন্ত্রের সাথে বর্তমান সরকার শাসনতন্ত্র মিলায়। এটা একদম রাজনৈতিক বক্তব্য। এই সরকার কি কি ভালো কাজ করেছে ওনাদের মুখ দিয়ে কখনো কি বের হয়েছে? কখনো বের হয়নি। আমি সাইফকে একটু, সাইফ, জ্বালানি সংকটে আপনাকেও কোনোভাবে ভোগায় কিনা? ডেফিনেটলি। আমি এখন মানে আমার গ্যাস পাম্পে গাড়ি নিয়ে যেতে পারছি না, কোনো গ্যাস নেই, এবং এটা তো আসলে ঠিক আছে, মানে যে সংকটটা হয়েছে, যে অ্যাক্সিডেন্ট, আমরা তো বলছি যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার জন্য মানে সরকার কতটুকু তৎপর, মানে বাংলাদেশের সরকার এটা উত্তরণের জন্য কতটুকু তৎপর সেটা নিয়ে আমরা সন্দিহান। এবং আমরা দেখেছি যে এই সংকটগুলোকে কেন্দ্র করেই আমরা দেখি যে একটা সিন্ডিকেট ব্যবসা হয়, হঠাৎ করে তেলের দাম, গ্যাসের দাম, এবং গ্যাসের সাথে তো বিদ্যুৎও সম্পর্কিত, আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য তো গ্যাসটাই মূলত ব্যবহার করা হয়। তো সেই জায়গা থেকে আমরা জানি যে বিগত, মানে আমরা কিন্তু বলছি না যে হাসিনার মতো বিএনপি, কিন্তু আমরা যেটা বলছি যে ফ্যাসিবাদের পথে তারা এগুচ্ছে। যেই সিমটমগুলো আছে, মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যখন আপনি নিজের লোক বসাই দিবেন, তো এটা তো একটা সিমটম, মানে এটা কি তারা অস্বীকার করতে যাচ্ছে? এবং কিন্তু উনি একজন শেষ করতে দেন, আমার হাতে 10 সেকেন্ড সময়, আমি শেষ করি সাহেব, ধন্যবাদ। আপনি একটা জাতীয় চ্যানেলে এসে একটা ভুল তথ্য দিবেন, আমি এটা খন্ডাই দিব না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, শেষ করতে হচ্ছে, ভালো থাকুন, কথা বলতে দেন না ভাই। আপনি শামসুল আলম তো একজন